বন্ধুরা কেমন আছেন সকলে? এখন আছি আমি হাওড়া স্টেশনে, আর আপনাদের জানাই ওয়েলকাম টু সুদীপ কর্মকার ট্রাভেলসের একটা নতুন অধ্যায়। আমি আছি এখন 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার। আমার ট্রেন আছে শহীদ এক্সপ্রেস 1 2 3 4 7। এটা ছাড়ার টাইম 12টা বেজে 15 মিনিটে। ট্রেন মোটামুটি 12টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখি কখন ছাড়ে। আর এখন আমি যাচ্ছি মা তারার দর্শনে, মা তারার পুজো দিতে। D288 আমাদের ট্রেন 205 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে আর সময় নেবে 3 ঘন্টা 35 মিনিট। 15 মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ কামারকুণ্ডু। পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জল পড়ছে কিন্তু কল নেই, এটা একটা সমস্যা। লিকুইড সোপ দেওয়া আছে। হাওড়া থেকে ক্লিনই আছে সব কিছু, দুরন্ত গতিতে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। বেসিনে জল আছে কিন্তু ডাস্টবিন দেয়নি, এটাই একটা সমস্যা। ডানকুনি ক্রস করছি আমরা, ট্রেন ফুল পিক আপে বেরোচ্ছে। মাঝে একটু দাঁড় করিয়ে দিয়েছিল, কিন্তু এখন আবার পিক আপ নিয়ে নিয়েছে। ডানকুনির থেকে এখানে কিছু ক্রসিং ছিল বোধহয়। মিনিট আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেন 12টা বেজে 35 মিনিটে পৌঁছাবার কথা ছিল, প্রায় 20 মিনিট ডিলে। 12টা বেজে 56 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ বর্ধমান। এখান থেকে প্রায় 93 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। ওরা থেকে 93 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। এখন 31 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। কামারকুণ্ডে 31 কিলোমিটার ডিস্টেন্স। ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। এখন 40 মিনিট আমাদের ট্রেন বর্ধমান পৌঁছালো। বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 93 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। এটা বর্ধমানে 1টা বেজে 17 মিনিটে পৌঁছাবার কথা ছিল। পুরো প্যাকটা। 1টা বেজে 42 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ ঘুষকরা। এই যে নিচে চলে গেছে দুর্গাপুর আসানসোল যাওয়ার রেল লাইন। এটা খানা থেকে কাট হচ্ছে, আর আমরা চলে যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে, রামপুরহাটের দিকে। দুটো বেজে 11 মিনিট আমাদের ট্রেন ঘুষকরা পৌঁছালো। এখানে পৌঁছাবার টাইম 1টা বেজে 59 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 8 মিনিট ডিলে চলছে, 9 মিনিট ডিলে চলছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 126 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। ট্রেন ঘুষকরা ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ শান্তিনিকেতন বোলপুর। দুটো বেজে 26 মিনিট আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেল। এখানে পৌঁছাবার কথা ছিল 2টো বেজে 16 মিনিট। সেই সঙ্গে আমাদের ট্রেন 145 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দুটো বেজে 30 মিনিট আমাদের ট্রেন বোলপুর স্টেশন ছাড়লো। পরবর্তী স্টপেজ প্রান্তিক।
পরবর্তী স্টপেজ প্রান্তিক। এখান থেকে 4 কিলোমিটার ননস্টপ চলবে। কি নোংরা করে রেখে দিয়েছে চারিদিকে। 2:34 আমাদের ট্রেন প্রান্তিক স্টেশনে পৌঁছালো। সেই সঙ্গে আমাদের ট্রেন 149 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই প্রান্তিকের স্টপেজ মেনলি যারা বোলপুরে রিসর্টগুলোতে থাকতে চায় তাদের জন্যই চিন্তা করে রেল দপ্তর বোধহয় এটা দিয়েছে। 2:36 আমাদের ট্রেন প্রান্তিক ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ আহমেদপুর। এখান থেকে 15 কিলোমিটার ননস্টপ চলবে। দুটো বেজে 51 আমাদের ট্রেন পৌঁছালো আহমেদপুর জংশন। সেই সঙ্গে আমাদের ট্রেন 164 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। 2:53 আমাদের ট্রেন আহমেদপুর জংশন ছাড়লো। পরবর্তী স্টপেজ সাঁইথিয়া। ননস্টপ 13 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। আর আহমেদপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, সরি বলতে ভুলে গেছিলাম। তিনটে বেজে 6 আমাদের ট্রেন পৌঁছালো সাঁইথিয়া জংশন। সেই সঙ্গে আমাদের ট্রেন হাওড়া থেকে 177 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ রামপুরহাট। ননস্টপ 28 কিলোমিটার চলবে। 3টে বেজে 10 আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ রামপুরহাট। ট্রেন ভালোই চলেছে, প্রায় 10 মিনিট মতো লেট চলছে, কিন্তু খুব ভালো টানছে ট্রেন। আমি মনে করি ট্রেনটা ঘুরতে আসার জন্য, যারা ঘুরতে আসবেন তাদের জন্য একদম উপযুক্ত। আমার এখানে পুজো দেওয়া প্লাস অফিসিয়াল কাজও আছে। এই আমরা ময়ূরাক্ষী নদী ক্রস করছি। বর্ষাকালে এর অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন। আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 20 মিনিট অ্যাডভান্স ঢুকে গেল আমাদের ট্রেন। 205 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখন বাইরে বেরিয়ে একটা টোটো বা অটো নিয়ে আমরা হোটেলে যাই। স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। আর এই দিক থেকে ছাড়ছে বিভিন্ন টাটা ম্যাজিক ফেজিক যে শেয়ারের গাড়িগুলো সেইগুলো। আর এদিকে তো আছে টোটো ফোটোগুলো ছাড়ছে। তো যাদের যেরকম দরকার সেইভাবে নেবেন। আমি দেখি শেয়ারে যাব, দেখি কত কী নেয়, তারপর জানাচ্ছি। জয় তারা। হোটেলে রুমের ভেতরটা ডবল বেডরুম। আর এই হচ্ছে বাথরুমটা। সিমসাম ভালো। কোনি মিনিট একটু বাইরে গিয়ে একটু সাইট সিন করছি, আশেপাশে দেখবো, মা তারার মন্দির দর্শন করব। এই হলো সেই বজরংবলী, অবশ্যই দর্শন করবেন সবাই। এই হলো ভারত সেবাশ্রম সংঘ। এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে। আসুন, আমার আগের তারাপীঠ ব্লগে সমস্ত কিছু ডিটেল বলেছিলাম। যারা দেখেননি তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই চেক আউট করে নেবেন একবার।
দর্শনের সময় সকাল 8টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত্রে 9টা পর্যন্ত। এই সেই মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, ছোট বাবার আশ্রম। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন এত সাজানো গোছানো ছিল না, লাইটও ছিল না। জয় মহাদেব। যারা যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই মুন্ডমালিনীতলা মায়ের ঘাট। চলো, হ্যাঁ হ্যাঁ সে ঘাট। এই হচ্ছে দ্বারকা নদী। পৌঁছে গেলাম ঘাটের নিচে। ঘুরতে চলেছি মা তারা সরণিতে। এবার তারাপীঠ মন্দিরের দিকে যাই সন্ধেবেলায়। সন্ধেবেলায় তারাপীঠের ভিড়। মায়ের মন্দির যথারীতি ভিড়ই থাকে, খুব ভিড় আছে। এখন মন্দির থেকে বেরিয়ে আমরা শ্মশানের দিকে যাচ্ছি। আর আপনারাও তারাপীঠ মন্দির দর্শন করে অবশ্যই মহাশ্মশান দর্শন করুন। না, এটা খালি পায়ে যায়, কেউ ওখানে জুতো পরে যায় না। জয় তারা, জয় তারা। জয় তারা মায়ের জয়। এখন বাজে রাত 10:30। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে খেয়েছি ভাত, ডাল, সবজি আর রুই মাছের কালিয়া। ভালোই খেতে। এখন ঘুমিয়ে পড়বো, আজকে আর কিছু করার নেই। আবার কালকে সকালে দেখা হবে। বন্ধুরা, এখন বাজে সকাল 7:40। স্নান করে নিয়েছি, এখন মন্দিরের উদ্দেশ্যে যাব। দেখা যাক 8টা 8:15 মধ্যে আশা করি পৌঁছে যাব। তারপর মন্দিরে পুজো করে তারপর আবার হোটেলে আসব। তবে ওখানের ব্যবস্থা আপনাদের জানাচ্ছি ওখানে গিয়ে। এখন কি ব্যবস্থা, কি নিয়ম সব কিছু জানাচ্ছি। এখন বাজে 8:10। এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
এখন মন্দিরে পুজো পাঠ করে তারপর আপনাদের আরও ইন ডিটেলে জানাচ্ছি। 2024-এর যারা ব্লগটা দেখেননি তারা একবার দেখে নেবেন। মোটামুটি আমার হোটেল পান্ডা সবই সেম, সুতরাং নতুন করে আর বেশি কিছু বললাম না। খালি 26-এর আপনাদের ব্যবস্থাপনাগুলো একটুখানি দেখাচ্ছি কোনো চেঞ্জ হয়েছে কি না সেই হিসাবে। এই মন্দির প্রাঙ্গণের কাছাকাছি চলে এসেছি, এখন বাজে প্রায় 8:30। মঙ্গলবার বলে এখন ভিড়টা একটু বেশি। আপনারা যখন তারাপীঠ মন্দিরে পুজো দেবেন, ঘোরাফেরা করবেন এবং খাওয়া দাওয়া করবেন, অবশ্যই পর্যাপ্ত ক্যাশ রাখবেন, কারণ এখানে ম্যাক্সিমামটাই অনলাইন ট্রানজ্যাকশন বন্ধ রয়েছে। এই হচ্ছে 501-এর লাইন। পুকুরের রিনোভেশনের কাজ চলছে। এই হচ্ছে ভিআইপি টিকিট এটা প্রায় মন্দিরের কাছে চলে এসেছে। খুব সুন্দর পুজো দিয়ে আসলাম 501 টাকা দিয়ে, প্রায় 1 ঘন্টা মতো লাগলো। যেহেতু মঙ্গলবার ছিল একটু ভিড় ছিল, কিন্তু খুব সুষ্ঠুভাবে দিয়েছি। এখন এখান থেকে বেরিয়ে সিধা হোটেলে যাবো, তার আগে কিছু খেয়ে নিই। সকালে এখন ব্রেকফাস্ট করছি, পুরি সবজি। খুব খিদে পেয়ে গেছে। আমি মনে করি 501 টাকা পুজো দেওয়াই বেটার। জেনারেল লাইনে যে ভিড় থাকে, এবার কতক্ষণে শেষ হবে তার কোনো ঠিক থাকে, তাই সেই ক্ষেত্রে 501 টাকার পুজো দেওয়াই বেটার। এবার বাদবাকি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বাজে 10:30, এই রুমে আসলাম। তবে আজকের দিনটা থাকবো, থেকে একটু সাইট সিন করবো আপনাদের দেখাবার জন্য। নাহলে আমি না থাকলেও হয়ে যেত, কিন্তু শুধু আপনাদের জন্য থাকবো কিছু সাইট সিন করাবার জন্য। আর পুজো খুব সুন্দর দিয়েছি, অসম্ভব ভালো। আর 501 টাকা এই কারণে বললাম যে 501 টাকায় যদি আপনারা পুজো দেন, এই লাইনটা অনেক ছোট হয় এবং লাইন খুব দ্রুত এগোয় এবং খুব সুন্দর ধীর সুস্থে হয়। সেই জন্য আপনাদের বলছি 501 টাকার পুজো দিয়ে দিন। আর জেনারেল লাইনে এই কারণে বলছি যে সেই 4টে 4:30 থেকে লাইন পড়ে, আর লাইন বিশাল দীর্ঘ হয় এবং প্রায়োরিটি দেয় না, সিধা কথা। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই হিসাবে বললাম। যাক, আজকে এখন আর কিছু করার নেই, ব্রেকফাস্ট করে নিচ্ছি, একটু রেস্ট করবো, তারপর দুপুরের দিকে দেখি একটা টোটো ধরে একটু সাইট সিন করবো। 3:30 একটা টোটো নিয়ে সাইট সিনে বেরোলাম। পরে আপনাদের জানাচ্ছি সমস্ত কিছু রেট। অসাধারণ ল্যান্ডস্কেপ, চারিদিকে সব ধানি জমি, ধান হয়ে বসে রয়েছে, সবুজ কচি কচি ঘাস। আর ওয়েদারটাও সেরকম, এত সুন্দর। হাটুগাড়া আশ্রম, এটা পজ করে পড়ে নিন তার মহত্ব। তবু আপনাদের বলে দিই, নিত্যানন্দ প্রভু মাকে স্নান করাবার জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। তাই সব ভক্তরা মনে করে এই পবিত্র জল স্পর্শ করলে মানব জন্ম ধন্য হয়ে যায়। যেখানে মহাপ্রভু তার মাকে এখানে স্নান করিয়েছিল, সেই জলটা স্পর্শ করছে। এই মন্দিরটা পরবর্তীকালে এখানে নির্মাণ হবে, আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। 10 টাকা 20 টাকা দিয়ে যান পারবে, মন্দির নির্মাণে দান করে যাবেন। শ্রী শ্রী চৈতন্য সারস্বত পিঠে আসবেন, ছোটো ছোটো টুকগুলো অবশ্যই করবেন আপনারাও।
এগুলো সব দিব্য সেবা, সব পজ করে পড়ে নেবেন। তাই এখানে থাকবে, তাদের যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে এখানে থাকতে পারবেন। এই যে উপরের যে রুমগুলো দেখছেন এগুলো সব এখানে থাকার ব্যবস্থা আছে। এর যে রুমগুলো দেখছেন এগুলোরও সব থাকার বন্দোবস্ত আছে। চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। শুধু ফোন নাম্বারে একবার কল করে জেনে নেবেন, যদি অ্যাভেলেবেল থাকে তারা বলে দেবে। আর এই জায়গা আছে রন্ধনশালা, এখানে সব রান্নাবাড়ি করে, এখানে সব ভোগ খিচুড়ি এগুলো সমস্ত কিছু রান্না হচ্ছে। নিধিবন, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই হচ্ছে টাইমিং, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ সেবাটা কখন কি হয়, কত টাকা কি বৃত্তান্ত সমস্ত কিছু পজ করে একবার দেখে নেবেন। বাংলা, হিন্দি, ইংরাজি 3টে ভাষাতেই লেখা আছে। একবার পজ করে সব কিছু ডিটেল পড়ে নেবেন। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এই হচ্ছে ব্যাসদেব শ্রী নিকেতন শিশু বিদ্যা মন্দির, এটা হচ্ছে পঞ্চমাণ্ডব তলা। পরিবেশটা দেখুন শুধু, চারিদিকে ধান হয়ে রয়েছে। এই যে এই হচ্ছে মধুবন বৈষ্ণবপুর, এইখানটায় ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ আছে বলে আর তুলতে পারলাম না। কথিত আছে মহাভারতে পঞ্চপাণ্ডবরা এখানে অজ্ঞাতবাস যাপন করেছিলেন কিছুদিনের জন্য। এখানে কুন্তির একটা সুন্দর রান্নাঘরও আছে, কিন্তু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি বারণ। মায়ের রন্ধনশালা সমস্ত কিছু আছে, যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ আছে বলে আমি কিছু দেখাতে পারলাম না, তবে আপনারা আসবেন, খুব ভালো লাগবে। বাংলা এরকম কত আনাচে কানাচে কত এরকম ধর্মীয় স্থান রয়েছে যেগুলো আমরা জানি না। আপনারাও আসুন এবং ঘুরে ঘুরে দেখুন। নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, সব পাশাপাশি একটুখানিকের মধ্যে, যেখান থেকে আসলাম কুন্তি রান্নাঘর থেকে একটুখানি। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ ছিল বলে ফোন জমা দিতে হবে, আর ফোনের পেছনে 5 টাকা পার ফোন। যাক, ভেতরটা খুব সুন্দর করেছে, অবশ্যই আপনারা দর্শন করবেন। কত গোশালা, সব গোশালা ভর্তি জায়গা। এখানে আসলে বৃন্দাবনের কথা মনে পড়ে যাবে, কি সুন্দর গ্রাম্য পরিবেশ। আসলে আপনার নন্দগাঁয়ের কথা মনে পড়ে যাবে, যারা বৃন্দাবন ঘুরেছেন তাদের জন্য। ছিলাম আমরা ইসকন টেম্পেলে, পরিবেশটা দেখুন কি ভিউ, প্রচুর মানুষের ভিড়। এই হচ্ছে ইসকন মন্দিরের ভেতরটা। দারুণ পরিবেশ। আনন্দ মন্দিরের ঠিক নিচে নিত্যানন্দ প্রদর্শনী আছে, এগুলো তো আপনারা যাবেন অবশ্যই। শ্রী এক চক্র চন্দ্রালয় মন্দিরে বিভিন্ন কার্যকলাপ আপনারা পজ করে পড়ে নেবেন। দারুণ লাগছে, দেখুন সূর্য অস্ত যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে, কি সুন্দর লাগছে মন্দিরটাকে।
দৃশ্য, আকাশটার কালারটা শুধু দেখুন। আছে জগন্নাথ দেবের মন্দির, একটুখানি সব ওয়াকিং, টোটো থেকে নেমেই আপনারা করতে পারবেন। এগুলো অবশ্যই দর্শন করবেন। এই দিকটা সেই দর্শন করে আসলাম, আর এবার হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দর্শন করছি। অবশ্যই আসবেন, খুব সুন্দর মন্দিরটা। জগন্নাথ মন্দির দিয়ে আজকের সাইট সিন এখানেই শেষ করলাম। তবে আপনারা বিকেল 4টের পর থেকে এই সব মন্দিরগুলো খোলা পাবেন। এই সাইট সিন ঘুরতে আমার টোটাল খরচা হয়েছিল 300 টাকা, আর এটা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। 6:15 সমস্ত কিছু দর্শন করে এইমাত্র রুমে আসলাম। আর আপাতত তো সেরকম কিছু নেই, আর কোথাও বেরোবও না, এখন রুমেই থাকবো। আর আমার আছে কালকে সকালবেলায় ট্রেন, সকালবেলায় আবার কিছু ব্লগ দেখিয়ে ব্লগটা শেষ করব। বন্ধুরা, আজকে এখন এখান থেকে হোটেল থেকে চেক আউট করবো। এখন বাজে 7:30, 8টা নাগাদ বেরোবো। এখান থেকে একটা কোনো টোটো বা ওই অটো নিয়ে সিধা রামপুরহাট স্টেশন যাব। সেখান থেকে আমার ট্রেন আছে, রামপুরহাট স্টেশন পৌঁছে তারপর ট্রেনের ডিটেল আপনাদের দেখাচ্ছি। 8:10 রামপুরহাট স্টেশন পৌঁছে গেছি। আমার ট্রেন আছে 9:12 কবিগুরু এক্সপ্রেস 13028। এখনও কিছু ডিটেল দেয়নি, ডিটেল হলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 13028 কবিগুরু এক্সপ্রেস আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন বাজে 9:33, 9:12 পৌঁছবার কথা ছিল। আমার সিট নাম্বার S158। 9:38 আমাদের ট্রেন ছেড়ে দিল। ইকোনমিক দিক থেকে যদি বলি, 7টা জেনারেল আর 3টে স্লিপার আর 2টো SLRD। এই ট্রেনে কোনো এসি কোচ নেই। 10টা বাজে, সাঁইথিয়া ঢুকছে। এটা 9:34 পৌঁছাবার কথা ছিল। ট্রেন প্রায় আধা ঘন্টা লেট চলছে। তবে এই ট্রেন যেহেতু সংক্ষিপ্ত জার্নি করবো, সেই জন্য ইন ডিটেলের বেশি কিছু দেখাবো না। আমি এখান থেকে ব্যান্ডেল নামবো। দশটা বেজে 30 আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন পৌঁছালো। এখানে 10:05 পৌঁছাবার কথা ছিল, 25 মিনিট লেট চলছে। করে যদি ওয়াশরুমে রিভিউ দিই, ওয়াশরুম কতটা পরিষ্কার নেই, স্মেল আসছে, জল আসছে, গন্ধ আছে, সেরকমভাবে মেনটেনেন্স নেই। না সাফাই কর্মীর সঙ্গে কোনো দেখা হয়েছে, না কোনো সাফাই কর্মী হয়। আমাদের ট্রেন বর্ধমানে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন বিফোর টাইমই আছে। এখন বাজে 11:18। এখান থেকে 11:30 ছাড়বে। পরবর্তী স্টপেজ ব্যান্ডেল। স্লিপার ক্লাসে একটা চার্জিং পয়েন্ট, 3টে সুইচ, এখানে চার্জিং পয়েন্টের সঙ্গে একটা মিরার আর 3টে বেড টাইপ করা আছে। এটা হচ্ছে ট্রেন, মনে হচ্ছে এটাও ব্যান্ডেল অ্যাডভান্স ঢুকে যাবে। এখন নিমো ক্রস হচ্ছে। 12:27 আমাদের ট্রেন ব্যান্ডেল পৌঁছে গেল নির্দিষ্ট সময় থেকে প্রায় 13 মিনিট আগে। এখানে 12:40 পৌঁছাবার কথা ছিল, সেটা 12:27 পৌঁছে গেছে। রামপুরহাট থেকে 179 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারাপীঠের ব্লগটা এখানেই শেষ করছি। এখন এখান থেকে নৈহাটি, পেছনে নৈহাটি লোকাল দাঁড়িয়েছে, নৈহাটি লোকাল ধরে নৈহাটি যাব, মানে এখানে ব্যান্ডেল নৈহাটি লোকাল আর কি।